তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনে কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। জালিয়াতি করে সংশোধন এনেছিল শেখ হাসিনা সরকার। গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ। গণভোট করার বিধান, কিন্তু গণভোট না করেই এটা পাশ করা, পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে, সংবিধান লঙ্ঘন করে, এই যে বিরাট বিভ্রান্তি সৃষ্টি করে স্বেচ্ছাচারীদের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের 494 উপজেলা চেয়ারম্যান, 323 পৌরসভা মেয়র ও 60 জেলা পরিষদ চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা। প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন। শেখ হাসিনার আত্মসাৎ করা $500 কোটি ফেরত আনতে ইউর সহযোগিতা চাইল বিএনপি। ছাত্র জনতার ফিরিয়ে আনা গণতন্ত্র নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে বললেন মির্জা ফখরুল। বঙ্গোপসাগরে লঘুচাপ, বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি। বরিশালে পানিতে তলিয়ে বেশ কয়েকটি এলাকা। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথও সুগম হয়। আর রিটকারী বলছেন, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে এই সংশোধনী এনেছিল শেখ হাসিনা সরকার। দেশে এখন পর্যন্ত 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। 1991 থেকে 2008 পর্যন্ত নির্বাচন হয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যে নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্যতা মেলে। নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আদালতের এক রায়ের আলোকে তড়িঘড়ি করে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে আওয়ামী লীগ। আনা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এমনকি এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোতেও পরিবর্তন আনে তারা। আইনজীবীরা বলছেন, দেশের রাজনৈতিক সংকট, একতরফা নির্বাচন এবং ক্ষমতাসীনদের স্বৈরাচারী হওয়ার পথ সুগম করে এই সংশোধনী। সোমবার পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিটের শুনানি হয় উচ্চ আদালতে। শুনানি শেষে সংশোধনীটি কেন অবৈধ হবে না জানতে চেয়ে 8 সপ্তাহের রুল জারি করেন হাইকোর্ট। এই পঞ্চদশ সংশোধনীতে অনেকগুলো আইনগত এবং সাংবিধানিক সমস্যা আছে এবং আমরা যখন রুলের শুনানি করব এগুলো আমরা আদালতকে বলবো। কাজে আমরা এই জিনিসগুলো যেন কোর্ট দেখেন সেই জন্য আমরা একটা রুল চেয়েছি এবং কোর্ট আমাদেরকে একটা রুল দিয়েছে। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথও সুগম হয়। সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। রিটকারীদের অন্যতম সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলছেন, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে এই সংশোধনী এনেছিল শেখ হাসিনা সরকার। গণভোট না করেই এটা পাশ করা, পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে, সংবিধান লঙ্ঘন করে, এই যে বিরাট বিভ্রান্তি সৃষ্টি করে স্বেচ্ছাচারীদের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রিটটির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করছেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, তত্ত্বাবধায়ক সরকার যে সংশোধনীর মাধ্যমে বাতিল করেছিল আওয়ামী লীগ সরকার, সেই সংশোধনীটি আজকে কেন অবৈধ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। এবং যেটি মোদ্দা কথা যেটি হচ্ছে যে এই যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি আওয়ামী লীগ সরকার অত্যন্ত তড়িঘড়ি করে বাতিল করেছিল, কারণ আপিল বিভাগ রায় দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, এবং রায়ে সংক্ষিপ্ত একটি পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল যে আগামী 2 মেয়াদে অর্থাৎ 10ম এবং 11 নির্বাচন
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ রায়ে সেটি প্রকাশ পাওয়ার অর্থাৎ পূর্ণাঙ্গ রায় প্রকাশ পাওয়ার আগেই অনেকটা তড়িঘড়ি করেই সংসদে এই সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ করেছিল এবং সেখানে আরও মৌলিক কিছু বিষয় পরিবর্তন এনেছিল আওয়ামী লীগ সে সময়ে। যারা যেটি বলছেন যে সংবিধানের যে সংশোধনীটি এখন আনা হয়েছে এবং পরবর্তীতে যদি আরও কোনো সংসদ আসে বা অন্য কোনো দলও যদি ক্ষমতায় আসে তাহলে মৌলিক কিছু কাঠামো পরিবর্তন করা যাবে না, এমনটাই কিন্তু পঞ্চদশ সংশোধনীতে বলা হয়েছিল। এবং আইনজীবীরা যেটি বলছেন যে এটি আসলে করতে পারেন না, কোনো সংশোধনীর মাধ্যমে এটি আসলে সুরক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। সেই কারণেই আজকে এই সংবিধানের পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে মামলা হয়েছে এবং আজকে অ্যাটর্নি জেনারেলও তিনি শুনানি করেছেন, যদিও অ্যাটর্নি জেনারেল তরফ থেকে খুব একটা আপত্তি ছিল না, যদিও রিটকারী আইনজীবীরা বলছেন যে যেহেতু অবকাশকালীন ছুটির পরে এটি চূড়ান্ত নিষ্পত্তি হবে এবং তারা আশা করছেন যে সংবিধানের পঞ্চদশ সংশোধনী একেবারেই অসাংবিধানিক, বেআইনি এবং এই সংশোধনীর মাধ্যমে দেশে যত চলমান রাজনৈতিক সংকট হয়েছে এবং 2014, 18 এবং 24-এর নির্বাচন হয়েছে, একতরফা নির্বাচন হয়েছে, বিতর্কিত নির্বাচন হয়েছে, যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি আওয়ামী লীগ বাতিল করেছিল এবং দেশের যত রাজনৈতিক সংকট রয়েছে সকল সংকটের গভীরেই রয়েছে মূলত এই পঞ্চদশ সংশোধনী, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান সেটি বাতিল করার কারণে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল এবং বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে। সেই কারণে তারা এই পঞ্চদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান বাতিল করে যে সংশোধনী সেটি বাতিল চেয়েছেন এবং অবৈধ ঘোষণা চেয়েছেন। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে। দেশের 494 উপজেলা চেয়ারম্যান, 323 পৌরসভা মেয়র ও 60 জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। তাদের জায়গায় প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দুপুরে আলাদা আদেশ জারি করে স্থানীয় সরকার বিভাগ। গত 5 আগস্ট সরকার পতনের পর সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলররা আত্মগোপনে চলে যান। এতে নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে দেশজুড়ে অচল অবস্থা সৃষ্টি হয়। এমন অবস্থায় জনগণের সেবা পাওয়ার ক্ষেত্রে অচল অবস্থা নিরসনের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ পরিস্থিতিতে দেশের সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা সহ স্থানীয় সরকারের বিভিন্ন বিভাগের জনপ্রতিনিধিদের অপসারণ করার পাশাপাশি পর্যায়ক্রমে এসব স্থানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। দেশের 60টি জেলা পরিষদের চেয়ারম্যান, 493 উপজেলা চেয়ারম্যান, 323 পৌর মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয়। এছাড়া দেশের 7টি পৌরসভায় থাকা প্রশাসককেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে সব মিলিয়ে খালি হওয়া 61টি জেলা পরিষদে সরাসরি প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এছাড়া 495 জন উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাচ্ছে তার কাছে। প্রসূন, দেখুন, সরকার পতনের পরেই আওয়ামী লীগ সমর্থিত যে সমস্ত মেয়ররা ছিলেন এবং বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভা এবং উপজেলা পরিষদ, জেলা পরিষদে যারা চেয়ারম্যান ছিলেন, কাউন্সিলররা ছিলেন, তারা কিন্তু আত্মগোপন করেছেন এবং তারপরে একটি শূন্যতা তৈরি হয় এসব জায়গায় এবং জনগণের সেবা দেওয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের একটি অচল অবস্থার সৃষ্টি হয়। এই অচল অবস্থা নিরসনের জন্যই কিন্তু শনিবার একটি অধ্যাদেশ জারি করা হয় যে এই সব যারা চেয়ারম্যান, মেয়র এবং কাউন্সিলর যারা ছিলেন তাদের যাতে অপসারণ করা যায় এবং অপসারণ পর সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া যায়। ঠিক তারই প্রেক্ষিতে রোববার অর্থাৎ গতকাল কিন্তু এই যে সিদ্ধান্তটি নেওয়া হয় তার প্রেক্ষিতে গতকাল এই যারা চেয়ারম্যান ছিলেন, এই সব জায়গায় যারা মেয়র ছিলেন এবং কাউন্সিলর ছিলেন তাদেরকে অপসারণ করা হয় এবং একটি প্রজ্ঞাপনে তাদেরকে অপসারণ করার পরপরেই কিন্তু গতকাল এই পৃথক পৃথক 3টি প্রজ্ঞাপনে মূলত পৌরসভার ক্ষেত্রে, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদের ক্ষেত্রে যারা চেয়ারম্যান ছিলেন এবং বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন তাদের সরিয়ে দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। মূলত এর পরপরেই এখন প্রশ্ন আসছে যে ঢাকাসহ যে সিটি কর্পোরেশনগুলো রয়েছে সেই সিটি কর্পোরেশনে যারা মেয়র ছিলেন এবং জনপ্রতিনিধি যারা ছিলেন তাদের অবস্থা বা অবস্থানটা কী হবে। আমরা কিছুক্ষণ আগেই স্থানীয় সরকার বিভাগে যোগাযোগ করেছি এবং সেখান থেকে জানতে পেরেছি এই যে প্রজ্ঞাপনের মধ্য দিয়ে যে জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভার মেয়র সহ
সহ বিভিন্ন জনপ্রতিনিধিদের যে সরিয়ে দিয়ে যে প্রশাসক নিয়োগ করা হলো, ঠিক একইভাবে কিছুক্ষণের মধ্যে আজই হয়তো ঢাকা সহ যে সিটি কর্পোরেশনগুলো রয়েছে, পার্শ্ববর্তী যে সিটি কর্পোরেশনগুলো রয়েছে এবং দেশের যে সিটি কর্পোরেশনগুলো রয়েছে সেই সিটি কর্পোরেশনের মেয়রদের সরিয়ে দিয়ে সেখানেও প্রশাসক নিয়োগ করা হবে। মূলত এই ছিল যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে, সেখানে প্রশাসক নিয়োগ দিয়ে যে এই জনগণের সেবা পাওয়ার যে অধিকার সেটি ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, মূলত এই সম্পর্কে সবশেষ তথ্য ছিল এই। সচিবালয়ে যখন আমরা এই তথ্যগুলো আরও সঠিকভাবে পাব, যে কখন প্রজ্ঞাপনটি হয় এবং সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ করা হয়, সেই তথ্য পেলে আমরা জানিয়ে দিতে পারবো। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। আন্দোলনে আহতদের সময়ের শ্রেষ্ঠ তরুণ আখ্যা দিয়ে তাদের পুনর্বাসনের কাজ শুরুর ঘোষণা দিলেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের খোঁজ খবর নিয়ে কথা বলেন তিনি। তাদের মূল ধারায় ফিরিয়ে এনে নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। বাচ্চারা যারা এই যুদ্ধ করলো, তাদের প্রতিষ্ঠা, তাদের পুনর্বাসন, তাদের সুস্বাস্থ্য আমাদের প্রধান দায়িত্ব। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় যত প্রকল্প আছে, যত প্রোগ্রাম আছে, সেগুলোকে আমরা এই বাচ্চাদের উপরে ফোকাস করে আমরা এখন সাজাতে যাচ্ছি। এ সময় আন্দোলনকারীদের স্মরণে রাখার জন্য যা করার সবকিছু করা হবে বলেও জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। আমার আসার কারণে আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যার ঘটনা তদন্ত করতে আগামী সপ্তাহে জাতিসংঘের তদন্ত দল ঢাকায় আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন আসার কথা যে জাতিসংঘ থেকে, ওটা এরা হয়তো পাঠাবে, হয়তো নেক্সট উইকে আসতে পারে। রোহিঙ্গা তো তারা হেল্প তো করতেছে, আমরা আরও হেল্প চাচ্ছি, যেহেতু আমাদের তো কত লোক খাবো, 1.2 মিলিয়ন, প্রতিদিনই মানে এদের বাচ্চা বাড়তেছে, এই বাড়তেছে, তাদের খরচ বাড়তেছে, আমাদের পক্ষে তো কতদিন এটা খরচ বহন করা সম্ভব। এদিকে ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ী মিলন হত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমান সহ 62 জনের নামে আরও একটি হত্যা মামলা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন। গত 21 জুলাই সিদ্ধিরগঞ্জে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় আড়ত থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান মাছ ব্যবসায়ী মিলন। ছাত্র জনতার ফিরিয়ে আনা গণতন্ত্র নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রূপপুর প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাচার করা $500 কোটি দেশে ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতাও চেয়েছেন বিএনপি নেতারা। মুহুর্মুহু মিছিল, স্লোগানে উদ্দীপ্ত হাজারো বিএনপি নেতাকর্মী। স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে দলের নেতাকর্মীদের ঢল। বেলা 12:30টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, একটি চক্র ছাত্র জনতার ফিরিয়ে আনা গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড স্পানিয়ের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাচার করা $500 কোটি দেশে ফিরিয়ে আনতে ইউর সহযোগিতা চেয়েছে বিএনপি। জবাবে সহযোগিতার আশ্বাসও দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে
যে $100 বিলিয়ন উপরে যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে যে এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমরা সাজেস্ট করেছি এটা আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে এটার উপরে এবং তারা সহযোগিতা করতে এই ব্যাপারে রাজি আছে। বৈঠকে আগামী সংসদ নির্বাচন সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কখনো মুষলধারে আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি। পটুয়াখালীতে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবনে ভোগান্তির সৃষ্টি হয়েছে। খালবিলে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয় দুশ্চিন্তায় পড়েছেন আমন ও সবজি চাষিরা। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় পটুয়াখালীতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় মাছ ধরার ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে রোববার রাত থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয় বরিশালে। শহরের সড়কগুলো পানিতে টইটুম্বুর। অলিগলি সহ প্রধান প্রধান সড়কে হাঁটু পানি। বটতলা, কালীবাড়ি রোড, বগুড়া রোড ও শীতলাখোলা সহ প্রায় সব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে চরম দুর্ভোগে নগরবাসী। রাস্তার অনেক কিছু জায়গায় সমস্যা, পানি অনেক বেশি, যার কারণে আমাদের চালাইতে সমস্যা হইতে আছে। ভোগান্তি হচ্ছে শুধু পানি, জলাবদ্ধতা থাকে, এটাই আমাদের প্রধান ভোগান্তি। রাস্তায় অনেক পানি, সেই জন্য আমি স্কুলে আসতে পারি না। রাস্তায় অনেক ময়লা আবর্জনা। বাসাবাড়ির অবস্থা, বাসায় অনেক পানি উঠছে, চুলা টুলা ভেঙে গেছে। অনেক কাউন্সিলর আইছে, কাউন্সিলর গেছে, মেয়র আইছে, 2 বার মেয়র চলে গেছে, কিন্তু রাস্তা একই অবস্থা রয়ে গেছে। এদিকে ঝিনাইদহে টানা বৃষ্টিতে সকাল থেকে জেলা বা উপজেলা শহরে মানুষের উপস্থিতি কমে গেছে। সবথেকে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কাজ না থাকায় অলস সময় পার করছেন অনেকেই। জীবিকার তাগিদে অনেকে আবার বৃষ্টিতে ভিজেই কাজ করছেন। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কনক আজাদ, সময় সংবাদ। সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে বরিশালের বগুড়া রোডে আছেন সহকর্মী অপূর্ব অপু এবং ভোলার তুলাতুলির মেঘনাপাড়ে আছেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। প্রথমেই যাচ্ছি অপুর কাছে। বরিশালে কখনো মুষলধারায় কখনো বা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে আমরা দেখেছি বরিশাল শহরের অধিকাংশ এলাকায় এই মুহূর্তে আসলে সড়কগুলো তলিয়ে গেছে। শহরের প্রধান প্রধান যে সড়কগুলো রয়েছে সবগুলো সড়কই প্রায় এখন পানি, হাঁটু পানি জমেছে। ঠিক এই মুহূর্তে দেখছেন ছবি, এটি হচ্ছে বরিশাল শহরের বটতলা এলাকা। বটতলায় দেখছেন যে কি পরিমাণ হাঁটু পানি হয়েছে এবং এই হাঁটু পানিতে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। শুধুমাত্র এই এলাকায় নয়, এর পাশে সকাল থেকে আমরা দেখেছি যে শহরের বগুড়া রোড, ভাটিখানা, মুন্সি গ্যারেজ, আমানতগঞ্জ, পলাশপুর সহ বিভিন্ন এলাকায় আজকে সকাল থেকে যে ভোররাত থেকে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে এমন দমন দশা তৈরি হয়েছে। আপনি জানেন যে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজকে ভোর থেকেই সকালে বৃষ্টি হচ্ছে এবং বরিশালের আবহাওয়া অফিস জানিয়েছে গত 24 ঘন্টায় এখানে 72 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তার মধ্যে 52 মিলিমিটার শুধুমাত্র সকালে আজকে 3 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বরিশালের বাইরে আশপাশের জেলা বরগুনা, পটুয়াখালী, ভোলাতেও কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং নদ নদীর পানিও এখন বিপদ সীমার উপর থেকে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে এখানকার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এবং স্থানীয়রা, এই এলাকার স্থানীয়রা বলছেন যে সামান্য বৃষ্টিতে, এখন তো ভারী বর্ষণ হচ্ছে, তবে সামান্য বৃষ্টিতেও এই এলাকাগুলো কিন্তু জলাবদ্ধতা তৈরি হয় এবং এটি বছরের পর বছর, যুগের পর যুগ ধরেই চলে আসছে। এখানে সরকার পরিবর্তন হয়, মেয়র পরিবর্তন হয়, অর্থাৎ জনপ্রতিনিধি পরিবর্তন হয়, কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় না। এই এলাকার এই যে জলাবদ্ধতা, এটির কোনো পরিবর্তন নেই। এটি বছরের পর বছর ধরে এই সমস্যায় নাকাল। এবং শুধুমাত্র যেটি বলছিলাম যে একটি এলাকা নয়, এর আশপাশেরও বিভিন্ন এলাকায় কিন্তু আমরা দেখেছি যে এমন জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে আগামী আরও 2 দিন বৃষ্টিপাত কিন্তু থাকবে এবং সেটি আজকে এই মুহূর্তে বৃষ্টিপাত না থাকলেও আগামীকালকে এবং পরশুদিনও বৃষ্টিপাত থাকবে বলে জানিয়েছে এখানকার আবহাওয়া অফিস। আমার কাছে বরিশাল থেকে এতটুকুই খবর ছিল। আমরা যেতে চাই ভোলায়, রয়েছে সহকর্মী নাসির উদ্দিন লিটন। লিটনের কাছে জানবো ভোলার খবরাখবর।
বৈরী আবহাওয়ার কারণে গত মধ্যরাতে থেকে উপকূলীয় জেলা ভোলায় যে ভারী বৃষ্টি শুরু হয়েছিল, আজকে এখন পর্যন্ত সেই বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে আসলে সকাল থেকে আমরা ভোলা জেলা শহরে দেখেছি অনেকটা স্থবিরতা নেমে এসেছে, লোকজন এবং যানবাহনের উপস্থিতি খুবই কম ছিল সেখানে আমরা লক্ষ্য করছি। বেলা বাড়ার সাথে সাথে দুপুরের দিক থেকে কিছুটা যানবাহন সদরে চলাচল করতে দেখা গেছে। মানুষ অনেকটা প্রয়োজন ছাড়া রাস্তায় তেমন একটা বের হয়নি। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস যে তথ্য জানিয়েছে যে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত তারা 65 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে। এখন পর্যন্ত সেই বৃষ্টি কিন্তু আসলে চলছে। আর নদীর কথা যদি বলি, ভোলার চারদিকে যে নদীগুলো রয়েছে, মেঘনা এবং তেঁতুলিয়া নদী, সেখানে আজকে পানি, জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার কারণে আসলে চরাঞ্চল এবং বেড়িবাঁধের বাইরে যে লোকালয়গুলো রয়েছে, যেমন রাজাপুর, রামদাসপুর, কাচিয়ার, মাঝের চর, সৈয়দপুর, মদনপুর, চর জহিরুদ্দিন সহ অর্ধশতাধিক চরাঞ্চলে আসলে 3 থেকে 4 ফুট পানিতে আসলে তারা প্লাবিত হচ্ছে। বিশেষ করে জোয়ার এবং ভাটা, জোয়ারের সময় তারা বেশি পানিতে তলিয়ে থাকে। আমরা পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য, সে তথ্য হচ্ছে যে এখন পর্যন্ত তারা বিপদসীমার প্রায় 28 সেন্টিমিটার উপর দিয়ে গত রাতের জোয়ারে পানি প্রবাহিত হয়েছে। আজকে 3টার দিকে আসলে মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে জোয়ার আসবে, সেই সময় আজকে পানির পরিমাণ আরো বাড়বে বলে তারা আশা করছে। তো সব মিলিয়ে আসলে বৈরী আবহাওয়ার কারণে এক ধরনের থমথমে অবস্থা ভোলায় বিরাজ করছে। এই ছিল আমাদের ভোলা থেকে আবহাওয়ার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল এবং ভোলায়। শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত খোলার দ্বিতীয় দিনে পুরনো রূপে রাজধানীর সড়কগুলো। বৈরী আবহাওয়ার মধ্যে যানজটে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এই অবস্থায় মেট্রো রেল দ্রুত চালুর আহ্বান জানান সাধারণ মানুষ। আবারও রাজধানীর সড়কে সেই চিরচেনা রূপ, যানবাহনের দীর্ঘ লাইন, জনমানুষের ভোগান্তির সঙ্গে দীর্ঘক্ষণ গণপরিবহনের জন্য অপেক্ষা। বৃষ্টিস্নাত আবহাওয়া যেন তাতে যোগ করেছে বাড়তি মাত্রা। 15 মিনিটের পথ আবারও লাগছে 45 মিনিট। এতে যেন নতুন করে মেট্রো রেলকে মিস করছেন অনেকে। যদিও ভোগান্তির মধ্যেও অনেকেই খুঁজে পেয়েছেন শান্তি। তাদের মতে দেশ স্বাভাবিক হতে শুরু করেছে, এটাই বড় পাওয়া। তারা আছি অনেকক্ষণ ধরে, 40 মিনিট ওভার হয়েছে, কিন্তু গাড়ি পাইতেছে না। অনেক দিনের পর একটু জাম বেশি হইবে, আবার স্কুল কালকে খুলছে প্রথম। দেশটা স্বাভাবিক হচ্ছে, এটা আর কি অবশ্যই খুশি লাগছে আমার। তবে পরিবহন চালক এবং সংশ্লিষ্টদের মধ্যে রয়েছে রুটি রুজির শঙ্কা, কেননা যানজট বাড়লে গাড়ির গতির সঙ্গে কমে যায় আয়ের গতিও। তেল বেশি খাইতে হয়, পুরো রাস্তা ঘুরে যেতে হয়, সময় লস, টিম মারতে পারি না। অনেকদিন ধরে গ্যাপ ছিল তো, মানুষ সবাই কাজে নামছে, সেই জন্য। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস আদালত পুরোদমে চালু হওয়ায় রাস্তায় যানবাহনের চাপ বেড়েছে, এমনটাই জানালেন ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বশীলরা। বললেন নাগরিকদের ভোগান্তি কমাতে নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করছেন তারা। আমরা আমাদের আটমোস্ট ট্রাই করছি, যেটুকু পারছি যাচ্ছে গাড়ি, বাট স্কুল খুলে যাওয়ার পর থেকে একটু প্রেশার আছে। শত বাধা বিপত্তি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হোক দেশ, স্বস্তি ফিরুক জনজীবনে, সঙ্গে কেটে যাক দেশের সকল সমস্যা, এমনটাই চাওয়া জনসাধারণের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ট্রাফিকের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ধানমন্ডিতে আছেন সহকর্মী আল আমিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, আমরা এই যে ধানমন্ডিতে অবস্থান করছি গেল প্রায় 1 ঘন্টা থেকে, এবং আমরা যেখানে দেখেছি যে এই যে রাস্তার চারিদিক থেকে যে গাড়ির চাপ, যে যানবাহনের চাপ, সেটা কিন্তু আসলে কখনোই কমছে না। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে যারা রয়েছেন, আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা যেমন রয়েছেন, তেমনি আনসার সদস্যরাও কিন্তু অবস্থান করছেন। তাদের কিন্তু বেশ হিমশিম খেতে হচ্ছে। তারা যখন আমাদেরকে জানিয়েছেন যে আসলে ধীরে ধীরে যেহেতু স্বাভাবিক হতে শুরু করেছে সব কিছু, সেই জায়গা থেকে জনমানুষের মধ্যে যে আতঙ্ক ছিল সেগুলোও যেহেতু কেটে গিয়েছে আস্তে আস্তে, সেখান থেকে আসলে যানবাহন কিন্তু বের হচ্ছে, এবং যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস আদালত সব কিছুই আসলে পুরো দমে চালু হয়ে গেছে, সেই জায়গা থেকে যানবাহনের যে বাড়তি চাপ, রাজধানীর যে আসলে চিরচেনা রূপ, সেটা কিন্তু আসলে ফিরতে শুরু করেছে। আমরা কিন্তু রাস্তায় দেখেছি যে প্রচণ্ড বেশ
যেমন আমরা দেখেছি যে গণপরিবহন, তেমনি কিন্তু আমরা প্রচণ্ড ব্যক্তিগত গাড়ি কিন্তু আমরা দেখেছি। আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তিগত গাড়িগুলোকে কিন্তু বেশিরভাগ সময় এই যানজটের জন্য দায়ী করা হয়, এবং ব্যক্তিগত গাড়ি যারা চলছেন তারা কিন্তু বলছেন যে ভেতরের গলির মধ্যেও কিন্তু তাদের সাথে যখন আমাদের কথা হয়েছে তারা বলেছেন যে ভেতরেও কিন্তু আসলে জ্যাম কিন্তু অনেকটাই রয়েছে। তবে মূল সড়কেই কিন্তু যানজটটা বেশি, তারা আমাদেরকে যেটা বলেছেন। আমরা কিন্তু এর আগেও কিন্তু এদিকে আগারগাঁও এবং আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে যখন আমরা ঘুরেছি সেখানেও কিন্তু আমরা একই রকম পরিস্থিতি দেখতে পেয়েছি। প্রতিটি সিগন্যালেই কিন্তু আসলে কম করে হলেও 15 থেকে 20 মিনিট পর্যন্ত প্রত্যেকটা পরিবহনকে অপেক্ষা করতে হচ্ছে, যেখানে 15 মিনিটের তারা যেমনটা বলছিলেন যে 15 মিনিটের পর তাদের অনেক সময় 40 মিনিট 45 মিনিট অনেক সময় কিন্তু তাদের বেশি সময় লাগছে। এবং স্বাভাবিকভাবে বলা যায় যে যেমন গণপরিবহন, তবে সাধারণ মানুষের মধ্যে একটা জায়গায় খুব স্বস্তি কাজ করছে যে হ্যাঁ, দেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, এবং তারা কিন্তু এই যে জ্যামের মধ্যে মেট্রো রেলকে কিন্তু আলাদা করে তারা কিন্তু আসলে মিস করেছেন। তারা বলছিলেন মেট্রো রেল আসলে কিন্তু এই যানজটটা কিছুটা হলেও আগের মতো একটু কমে আসবে। এই ছিল ধানমন্ডি থেকে আমার কাছে যানজটের সবশেষ খবর। রেলের টিকিট কালোবাজারিতে রেলের লোকজনই জড়িত উল্লেখ করে তা দূর করতে টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দায়িত্ব গ্রহণের পর রেলপথ মন্ত্রণালয়ের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের একথা বলেন তিনি। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার প্রথমবারের মতো মন্ত্রণালয়ে আসেন মোহাম্মদ ফাউজুল কবির খান। শুরুতেই তিনি ভবনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সেখান থেকে রেলের বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ধারণা নেন। স্বল্প সময়ের মিটিং শেষে উপদেষ্টা মুখোমুখি হন সাংবাদিকদের। ফাউজুল কবির খান জানান, রেলের টিকিট কালোবাজারিতে রেলের লোকেরাই জড়িত। কালোবাজারি ঠেকাতে টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়ে তিনি বলেন, রেলের দখল করা জমি উদ্ধারেও কাজ করবে মনিটরিং টিম। প্রথম জিনিসটা হচ্ছে রেলের টিকিট পায় না, কাউন্টারে গেলে টিকিট পায় না, কিন্তু আবার ইয়েতে গেলে উঠলে টিকিট পায়। রেলেরই সঙ্গে জড়িত কতগুলো ফিকটিশিয়াস আইডি, ফিকটিশিয়াস নাম্বার নিয়ে, ফোন নাম্বার দিয়ে এরা এই টিকিটগুলো দিয়ে রাখে। তো এখন আমি বলছি যে একটা টাস্ক ফোর্স করতে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, রেলের দুর্নীতি বন্ধে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে ব্যর্থ হলে সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দেয়া হবে। আপনি যদি পাবলিক এক্সপেকটেশন, আপনাদের এক্সপেকটেশন যদি মিট করতে পারেন, আপনি চলে যেতে হবে। উইল ফাইন্ড আউট সামবডি উইল ডু ইট। ডিজি সাহেবকে বলবো যে আপনি যদি প্রত্যাশা পূরণ করতে না পারেন, আপনি ইউ টু লিভ। আমি যদি জনপ্রত্যাশা পূরণ করতে, আমাকে কেউ বলতে হবে না, আমি নিজেই চলে যাবো। লোকসানি প্রতিষ্ঠান থেকে রেলকে লাভজনক খাতে পরিণত করতে কার্যক্রম গ্রহণ করা হবে জানিয়ে ফাউজুল কবির খান জানান, এজন্য শুরুতে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করা হবে। ব্যয় সংকোচনমূলক প্রস্তাব দিতে হবে, কারণ আপনার যদি আয় না থাকে আপনি কী করবেন? খরচ কমাবেন। তো ওই জন্য খরচ কমানোর জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছে, এবং এটা প্রত্যেক ইয়েতে বলা হয়েছে। এখনো বন্ধ রয়েছে ভারত বাংলাদেশ আন্তদেশীয় রেল যোগাযোগ। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা জানান, ভারতের সিদ্ধান্তেই বন্ধ রয়েছে, চালুর ব্যাপারে এখনো ভারতের সাড়া পাওয়া যায়নি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে অবকাঠামো ও সুযোগ সুবিধা পরিদর্শনে বিসিবিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দেখা করলেন তামিম ইকবালের সঙ্গে। ক্রিকেট বোর্ড থেকে জালাল ইউনুসের পদত্যাগ। বাংলাদেশে মেগা প্রকল্পগুলো নেওয়া হয়েছে কার স্বার্থে? কেন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে প্রকল্প ব্যয় এত বেশি? পরিকল্পনা মন্ত্রণালয়ের এমন নানা বিশৃঙ্খলার কথা তুলে ধরেন উপদেষ্টা। জানিয়েছেন, প্রয়োজন বিবেচনা করে কিছু ক্ষতি মেনে নিয়েই বাদ দেয়া হবে চলমান যে কোনো প্রকল্প। সরকার পতনের পর সব খাতের মতো বাংলাদেশের মেগা প্রকল্পগুলোতে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়েও চলছে নানান আলোচনা সমালোচনা। এর মাঝেই অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রশ্ন, কেন বিভিন্ন প্রকল্পে অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি ব্যয় হলো বাংলাদেশে? বড় বড় প্রকল্প যেখানে খরচ প্রতি ইউনিট, যেটা রাস্তা হোক, হোক, অন্য অবকাঠামো হোক, এগুলোতে বিশ্বের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি খরচ করেছে। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে উপদেষ্টা গণমাধ্যমকে জানান, এ খাতে নানা বিশৃঙ্খলার কথা। বলেন, রাজনৈতিক স্বার্থেও নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্পের উদ্যোগ।
কাদের স্বার্থে এগুলোকে বারবার নেওয়াই হয়েছিল কেন, এবং সেগুলোকে একটা প্রকল্প 4 বার 5 বার বহুবার এগুলোকে কেন সংশোধন করতে হয়েছে এবং ব্যয় বাড়াতে হয়েছে। চলমান বিভিন্ন প্রকল্পে যাচাই বাছাই করে প্রয়োজনে কিছু ক্ষতি মেনে নিয়েই যে কোনো প্রকল্প বাদ দেওয়ার কথাও জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। যেসব প্রকল্পের আসলেই কোনো অগ্রাধিকার নেই এবং এগুলো আসলে কতদূর সুবিধা বয়ে আনে, এটা আমাদের অত্যন্ত দ্রুত গতিতে মূল্যায়ন করতে হবে এবং এগুলো ছাঁটাই করতে হবে। এ সময় মূল্যস্ফীতি, জিডিপি সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে আসা তথ্য উপাত্তে ত্রুটি আছে উল্লেখ করে তা নিয়ে শীঘ্রই কাজ করার আশা ব্যক্ত করেন পরিকল্পনা উপদেষ্টা। জিনাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা। ওটিটি, আইপিটিভি সহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে দেশি বিদেশি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছে কেবল টিভি সেবাদাতাদের সংগঠন কোয়াপ। একই সঙ্গে আইএসপিগুলোর মতো কেবল অপারেটরদেরও ইন্টারনেট সেবা প্রদানের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। এজন্য আইএসপির জন্য রেগুলেটরি এবং লাইসেন্সিং গাইডলাইনের 2টি ধারা বাতিলের আহ্বান জানায় কোয়াপ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান কোয়াপ নেতারা। মানববন্ধনে কোয়াবের পক্ষ থেকে 6টি দাবি তুলে ধরা হয়। এসব দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানিয়েছেন কেবল টিভি সেবাদাতারা। আমাদেরকে বিটিআরসি থেকে আইএসপি লাইসেন্স দেওয়ার ব্যাপারে বিধিনিষেধ জারি করা হয়েছে এবং আমরা যারা লাইসেন্স নিয়ে ব্যবসা করছি তাদেরকেও যেন আমরা ব্যবসা করতে না পারি সেই ব্যাপারে বিভিন্ন সময়ে আমাদেরকে জরিমানা করা হয়েছে। সরকারের কাছে অনতিবিলম্বে এই সাথে যে 6 ধারাটি আছে এটা বাতিল চাই। সেই সাথে আমাদের আরও কিছু দাবি দেওয়া আছে যে ওটিটি, আইপিটিভি এবং বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অবৈধভাবে দেশি বিদেশি বিভিন্ন চ্যানেল প্রদর্শন করা হচ্ছে, যেটা নাকি আমাদের এই ব্যবসাটাকে ধ্বংস করে দিচ্ছে। অনতিবিলম্বে এই সকল অ্যাপসগুলো বন্ধের দাবি জানাচ্ছে। রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে গতি ফিরতে শুরু করায় চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জটও কমতে শুরু করেছে। প্রতিদিনই রেকর্ড সংখ্যক ডেলিভারির মাধ্যমে বন্দরের কন্টেইনার সংখ্যা নামিয়ে আনা হয়েছে 40,000-এ। শাখাউদ্দিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। 53,518 টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে রয়েছে 40,865 কন্টেনার। ক্রেনের পাশাপাশি ট্রাক লরি চলাচলের জন্য 30% জায়গা খালি রাখার বিধান হিসেবে কন্টেনারের এই অবস্থান অনেকটা স্বাভাবিক। কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আগস্ট মাসের শুরু থেকেই ডেলিভারি বন্ধ হয়ে যাওয়ায় বন্দরে মারাত্মক কন্টেনার জটের সৃষ্টি হয়। বিভিন্ন ইয়ার্ডে 45,000-এর বেশি কন্টেনার আটকা পড়ে। তবে রাজনৈতিক পরিস্থিতির উন্নতির সাথে সাথে গত এক সপ্তাহ ধরে ডেলিভারির গতি বাড়িয়েছে বন্দর কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষ কাস্টমস কর্তৃপক্ষের সাথে মিটিং করে তারা অত্যন্ত সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে এসছে এবং ইউজারেরাও তারা মালামাল খুব দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি নেওয়ার জন্য এগিয়ে এসছে। সব বিষয় মিলিয়ে আমরা এই বিষয়টাকে সমাধান করতে আমরা সক্ষম হই। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর থেকে গড়ে 3,500 কন্টেনার ডেলিভারি হলো, এখন তা বাড়িয়ে 4.5 থেকে 5,000-এ নিয়ে আসা হয়েছে। আর গত 13 আগস্ট একদিনে 5,100 টিএস কন্টেনার ডেলিভারি দিয়ে রেকর্ড করেছে বন্দর কর্তৃপক্ষ। আমরা আশা রাখছি যে এই সপ্তাহের মধ্যে আমরা আমাদের সম্পূর্ণ আমদানি এবং রপ্তানি পণ্যটা একদম বন্দরের যে আগের ন্যায় স্বাভাবিক সেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এদিকে চট্টগ্রাম বন্দরে আটকে পড়া কন্টেনারের মধ্যে অন্তত 17,000 কন্টেনার ছিল বিজিএমই এবং গার্মেন্টস ব্যবসায়ীদের। চলতি সপ্তাহে এ জট কাটলো, এখন তারা খালি কন্টেনার সংকট জটিলতায় ভুগছেন। ইম্পোর্টের কন্টেনার খালি না হওয়ার কারণে আমরা এখন এক্সপোর্টের প্রতিবন্ধকতাটা পাচ্ছি। বর্তমানে কন্টেনারবাহী আরও অন্তত 15টি জাহাজ চট্টগ্রাম বন্দরের নোঙ্গরের অপেক্ষায় বহির্নোঙ্গরে অবস্থান করছে। সব ধরনের অস্থিরতা কাটিয়ে গতি ফিরছে দেশের অর্থনীতির। তার উৎকৃষ্ট উদাহরণ এই চট্টগ্রাম বন্দর। গত কয়েকদিন ধরে চট্টগ্রাম বন্দরে কন্টেনার জটে যে সংখ্যা সৃষ্টি হয়েছিল তা কেটে গেছে। ডেলিভারিতে যেমন গতি এসেছে তেমনি গতি এসেছে বন্দরের সব ধরনের কার্যক্রমে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। অবকাঠামো ও সুযোগ সুবিধা পরিদর্শনে বিসিবিতে গেছেন যুব ও
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এর আগে সকালে ক্রিকেট বোর্ড কার্যালয়ে যান সাবেক অধিনায়ক তামিম ইকবাল। প্রায় 1 বছর হতে চলল জাতীয় দলের বাইরে আছেন এই বাঁহাতি ওপেনার। বিসিবিতে দীর্ঘদিন পর পা রাখেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এর কিছু সময় পরেই যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যান আসিফ মাহমুদ। শেরেবাংলা স্টেডিয়ামে অবকাঠামো ও সুযোগ সুবিধা পরিদর্শন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন তামিম ও বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। এদিকে বিসিবি পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। পরের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের ৫ম সংশোধনী কেন অবৈধ নয় জানতে হাইকোর্টের রুল। জালিয়াতি করে সংশোধন এনেছিল শেখ হাসিনা সরকার, বললেন রিটকারী। দেশের ৪৯৪ উপজেলা চেয়ারম্যান, ৩২৩ পৌরসভা মেয়র ও ৬০ জেলা পরিষদ চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা, প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়।